মুখ্যমন্ত্রী কার পরামর্শে চলেন সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। সুপ্রিম কোর্টের আদেশগুলো আইন সবাইকে জানতে হবে না? মোটামুটি যারা একটু ইংরেজি বোঝেন, স্পষ্ট ইংরেজিতে পরিষ্কার করে লেখা আছে। অতএব মুখ্যমন্ত্রীর মূর্খ সুলভ কথাবার্তা বা তার মন্তব্যের জবাব দেওয়াটা সময় নষ্ট। ওরা লিস্টটা বের করে একটা হলফনামা দিয়ে বলুক, আমরা বলছি এরাই দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এটা বলুক। তারপর তো আসল খেলা শুরু। রাজ্য এই 26,000-এর জীবন নিয়ে ছেলে খেলা করছিল, এবার সেটা তাদের ওই কবরের শেষ পেরেকটা মেরে এসেছেন। এই 26,000-এর আর বাঁচার কোনো রাস্তা নেই। কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই যে যারা আনটেন্টেড বলে চিহ্নিত হয়েছিল তাদেরকে এখনো 31শে ডিসেম্বর অবধি কাজ করার সুযোগ দেওয়া হলো। এটা কি কোথাও না কোথাও গিয়ে সেই সাময়িক স্বস্তি? কারণ কি মুখ্যমন্ত্রী কিন্তু নবান্ন থেকে ঠিক এই বার্তাটাই দিয়েছেন যে এটা সাময়িক স্বস্তি। কিসের স্বস্তি? তাদের তো চাকরি চলেই গেল। তাদের তো চাকরি চলেই গেল। এখন তাহলে রাজ্য সরকারকে বার করতে হবে কারা আনটেন্টেড, তাদের লিস্টটা বার করুক। এবং তাহলে যারা বাইরে থাকবে তারা টেন্টেড, তারা কেন টেন্টেড তখন তারা জিজ্ঞাসা করবে। রাজ্য সরকার প্রকৃতপক্ষে এই 26,000-এর জীবন নিয়ে যে ছিনিমিনি খেলছিল, সেই কবরটাকে গত দিন গিয়ে সুপ্রিম কোর্টের শেষ পেরেকটা ওরাই মেরে এলেন। সবার চাকরি চলে গেল, কারো চাকরি রইল না। সবার চাকরি চলে গেল 3rd এপ্রিল থেকে, আর বাদবাকিটা ডিসেম্বর থেকে। সুতরাং তাদের ছাঁটাই হবে, এটা সিদ্ধান্ত হয়ে গেল। এবং রাজ্য সরকারও মেনে নিল যে তারা নতুন রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করছেন। অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট তার কবর হয়ে গেল। স্যার, মুখ্যমন্ত্রী একেবারে বললেন যে অনেকে বলছেন 2026 অবধি এটা নাকি এক্সটেন্ড হবে, কিন্তু আমরা এই বছরের মধ্যেই পুরোটা। মুখ্যমন্ত্রী কার পরামর্শে চলেন সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। সুপ্রিম কোর্টের আদেশগুলো আইন সবাইকে জানতে হবে না? মোটামুটি যারা একটু ইংরেজি বোঝেন, স্পষ্ট ইংরেজিতে পরিষ্কার করে লেখা আছে। অতএব মুখ্যমন্ত্রীর মূর্খ সুলভ কথাবার্তা বা তার মন্তব্যের জবাব দেওয়াটা সময় নষ্ট। তিনি বললেন তিনি নিজেদের আইনজীবীর সাথে পরামর্শ করে নেবেন। আর পরামর্শ করি, রায় তো হয়ে গেছে, কার সঙ্গে পরামর্শ করবেন? উনি তো মোটামুটি ভাবে হলফনামা দিয়ে তাদের বলতে হবে যে 31শে ডিসেম্বরের মধ্যে নতুন প্রক্রিয়া শেষ করতে হবে। নতুন প্রক্রিয়া মানেটা কি? তার মানে 2016 সব চাকরি চলে গেল। স্যার, এই গ্রুপ ডি, গ্রুপ সি, এদেরও তো এখনো অবধি তো কোনো। সব চাকরি চলে গেছে। সব মুখ্যমন্ত্রীর দুর্নীতির কৃপায় এদের চাকরি, গ্রুপ সি গ্রুপ ডি চলে গেছে। এবার ওরা যে লিস্টটা বার করবে, এখনো তো বার করেনি, বার করলেই দেখবেন চড়ান্ত শুরু হয়ে যাবে। যাদের ওরা বলবেন দুর্নীতির সঙ্গে যুক্ত, অর্থাৎ টেন্টেড, তারা বাদ হয়ে গেল। রইল তাহলে হাতে কি? পেন্সিল। পেন্সিলটা কি? যে যারা টেন্টেড নয় বলে ওরা বলছেন, তারা রইল 31 তারিখ পর্যন্ত ডিসেম্বরের। অর্থাৎ 31শে ডিসেম্বরের পর তারাও বেকার, যদি না তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবার তাদের মেধার পরিচয় দিয়ে নির্বাচিত হন। কিন্তু স্যার, সেই জায়গায় আমরা দেখেছিলাম 21 তারিখের মধ্যে, মানে 21শে এপ্রিলের মধ্যে নাকি একটি তালিকা প্রকাশ হবে, প্রাপ্ত বসু এমনটা আশ্বাস দিয়েছিল। আপনারা বুঝতেই পারছেন যে যে মন্ত্রিসভার মাথায় মমতা, সেই মন্ত্রিসভার কোনো সদস্যই সত্য কথা বলেন না, সঠিক কথা বলেন না, এটা প্রমাণ হচ্ছে। কিন্তু স্যার, এই তালিকা নিয়ে আমরা দেখেছিলাম যে এসএসসির পক্ষ নাকি ইতিমধ্যে 19,000 জন কোথায়? ইমেল করা হয়েছে, তাহলে সেটা সুপ্রিম কোর্টে দেওয়া হলো না কেন সেটাই তো গতকাল? প্রশ্ন, সেটা কোথায়? অনবরত মিথ্যা বলতে বলতে এদের সত্য কথা মুখ দিয়ে বেরোয় না, যা বেরোয় সবই মিথ্যা। 19,000 কি যোগ্য আছে? কোথায় কোথায় লিস্টটা কোথায়? ওরা লিস্টটা বের করে একটা হলফনামা দিয়ে বলুক, আমরা বলছি এরাই দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এটা বলুক। তারপর তো আসল খেলা শুরু হবে। কিন্তু স্যার, এই যে রায় কোথাও না কোথাও গিয়ে কি সেই রাজ্যের মানে সহমতে? কারণ এই কি। এই যে রায়, যারা সামান্য ইংরেজি বোঝে তারা বুঝে গেছে। আবার বলি, রাজ্য এই 26,000-এর জীবন নিয়ে ছেলে খেলা করছিল, এবার সেটা তাদের ওই কবরের শেষ পেরেকটা মেরে এসেছেন। এই 26,000-এর আর বাঁচার কোনো রাস্তা নেই। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি একেবারে রাজ্যের জলজাকর হচ্ছে, কারণ কি দেবাংশু ভট্টাচার্যও পোস্ট করেছেন। মুশকিল হচ্ছে যে ইংরেজিটা ভাষা জানেন না। যারা ইংরেজি জানেন তারা করবেন না। আর যারা বলছেন আমরা দারুণ খুশি, স্বস্তি পেয়েছি, তারা ইংরেজি ভাষাটা জানেন না। দেবাংশু ভট্টাচার্য সরাসরি বললেন যে যে সকল চক্ষুমনেরা 20 লাখের পেটে লাথি মারতে চেয়েছিল তাহলে তাদের। বললাম তো, কি ইংরেজিটা একটা ইংরেজি স্কুলে নিয়ে যান ওদের আপনারা, ওরা ইংরেজিটা ভালো করে পড়ুক।
সেন্ট জেভিয়ার্সে গিয়ে ওরা প্রিন্সিপালকে বলুন স্যার ইংরেজি বাংলা মানে করে দিন তো কি দাঁড়ায়। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন এটা স্বস্তির কারণ, সেই জন্য তো বললাম একটা সময় পেলেন। মুখ্যমন্ত্রী যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে গিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে যান, আদারওয়াইজ তো যাওয়া সম্ভব না। এবার উনি গিয়ে সেন্ট জেভিয়ার্সের যিনি প্রিন্সিপাল ফাদার আছেন, আমি তাকে চিনি ব্যক্তিগতভাবে, ভালো মানুষ, তিনি ওদের বাংলা করে বুঝিয়ে দেবেন যে সুপ্রিম কোর্টের অর্ডারের অর্থটা কি। কিন্তু স্যার তাহলে এই যে সকল চাকরিহারারা এতদিন ধরে রাস্তায় আন্দোলনে বসে, তাহলে তাদের কি হবে? কারণ কি মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে যোগ্যদেরটা আমি দেখবো, যোগ্যদের তাদের কি চাকরি আর যাবে না। যারা মনে করেন মুখ্যমন্ত্রীর কথার কোনো মূল্য আছে তারা ভুগবেন, আর যারা আমার মতো মনে করেন যে মুখ্যমন্ত্রীর কথার কোনো মূল্য নেই তারা লড়াইয়ের পথ খুঁজে নেবেন। বিচার ব্যবস্থা আস্তে আস্তে রাখলেও এই সাধারণ মানুষ পরিষ্কার সুপ্রিম কোর্ট করে দিয়েছে যে দুর্নীতিমূলক চাকরি সব চলে গেলে, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। যোগ্যদের চাকরিও তো চলে গেল। কে যোগ্য? 26,000-এর মধ্যে কেউ কে যোগ্য নেই সেটা এটা তো যোগ্য হতে না, পারে না। প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি আর দুর্নীতি নয়, গোটা প্রক্রিয়াটাই দুর্নীতি। জন্মের সূত্র থেকেই যা দুর্নীতিগ্রস্ত, সেখানে আর কে দুর্নীতিগ্রস্ত কে দুর্নীতিগ্রস্ত নয় খুঁজে বার করা মুশকিল। সুপ্রিম কোর্টের রায়টা পড়ুন ভালো করে আপনারা, নিধেন পক্ষে কলকাতা হাইকোর্টের রায়টা তো পড়ুন, আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি রায় দিয়েছে, সেই সব না পড়েই এরা তিনিং বিড়িং করে লাফাচ্ছেন। কিন্তু স্যার সেক্ষেত্রে যদি প্রাপ্তবয়স্কর তালিকা 21 তারিখে দেয়, দিন না, তো ভালো তো। 19,000 কি যোগ্য আছে আপনার মতে? আমার মতে তো কোনো দরকার নেই, আমি তো আর দুর্নীতি করিনি বা আমি তো আর পরীক্ষা নিয়ে ঠিক করিনি, রাজ্য সরকার করেছে, তারা বলুন। তারা এখনো তো বলেননি, আমি তো চাইছি তারা ঘোষণা করুন জোর করে যে নাম ধরে ধরে এই 19,000 এরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। তাহলে 7,000 দুর্নীতির সঙ্গে যুক্ত, এই 7,000-এর কি হবে? স্বীকার করে নিচ্ছেন মন্ত্রী যে আমরা টাকা খেয়ে এদের চাকরি দিয়েছি। এই স্বীকারোক্তির পরেও সেই মন্ত্রীকে নৈতিক অধিকার থাকে মন্ত্রিসভায় থাকার। কিন্তু স্যার তাহলে যে রাজ্যের পক্ষ থেকে বারংবার বলা হয়েছিল রিভিউ পিটিশন করা হবে। দেখুন, এই রাজ্যের মন্ত্রীরা তারা অনেক আবোল তাবোল কথা বলেন, তাদের আবোল তাবোল কথার জবাব তো আমি দেবো না। আমি আইনের ভাষায় বলছি যে ওরা গতকাল ওদের কফিনের শেষ পেরেকটি মেরে এসেছেন। কিন্তু স্যার এই রায়ের পরেও কি রিভিউ পিটিশনের কোনো মূল্য আছে? আমি তো বলেই দিলাম, শেষ পেরেক যদি মারা হয়ে যায় কফিনে তাহলে কি থাকে? কীর্তন করতে করতে গোটা রাজ্য ঘুরে বেড়ান যে এই মামলা কেন বিকাশ ভট্টাচার্য করেছে, আমি ওকে স্বাগত জানাবো।